এমন যে হসপিটাল আছে সফদরজং হসপিটাল, যেগুলি ভারতবর্ষের বিখ্যাত হসপিটাল, সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তার এখানে এসে, और এটা স্বাভাবিকভাবে এমনিতে মনে হতে পারে স্যার একদিনে একটা ক্যাম্প করে মানুষের কি লাভ হবে, তাতে কি কতটা সাহায্য হবে, এমন নয়। কারণ কি ত্রিপুরাতে মানুষ রেফার হয়ে যায় পেশেন্টরা অন্যান্য রাজ্যের মধ্যে, আমাদের সরকার আসার পর সেটা কমে গেছে। কিন্তু আজকে মোহনপুরে যে ক্যাম্পটা হলো, সে 1186 জন রেজিস্টার আছে যে পেশেন্ট দেখানো হয়েছে। খোয়াইতে যেটা হয়েছে সেটাতে আছে, সেটাতে হয়েছিল 977, আর যেটা শান্তিবাজার আজ হলো 783, টোটাল 2946 পেশেন্ট রেজিস্ট্রেশন করে 3 জায়গাতে দেখিয়েছে। এখন একটা মেসেজ গিয়েছে যে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন হোক, চন্ডীগড় পিজে হোক, রামমনোহর হসপিটাল হোক, সফদরজং হসপিটাল হোক, ম্যাক্স হসপিটাল হোক, ওখান থেকেও ডাক্তাররা এখানে এসে দেখে। এটা মানুষের মধ্যে একটা মানসিক শক্তি যোগায় পেশেন্টের মধ্যে, যে না ত্রিপুরা এখন এইসব হসপিটাল থেকে দূর নয়। আর এরা ভলেন্টিয়ারি এসছে, এদেরকে আমরা পয়সা দেয়নি, শুধু আসার খরচাটা আমি দিয়েছি, বাকি এমনিতেই এসছে। তো এখন আমি কি হয়েছে দেখি, ত্রিপুরা যে ডাক্তার ওদের সঙ্গে ছিল, তো এরা ওদের সঙ্গে কমিউনিকেট করার সুযোগ পেয়ে গেছে। আমি বলেও দিয়েছি যে মোবাইল নাম্বার নিজেরা ট্রান্সফার করে নি নিজেদের মধ্যে, আর যখন কোনো অসুবিধা হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে, টেলিকনফারেন্সিং এর মাধ্যমে, কোনো পেশেন্ট বুঝতে পারছে না, তো অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের সেই ডাক্তারের সঙ্গে এখানে ডাক্তাররা কমিউনিকেশন করে এখানেই তা সলভ করতে পারে। একটা রাস্তা, কারণ এমনিতে টেলিফোনে কথা বলা যাওয়ার, এখানে এসে যখন ঘুরেছে দেখেছে, একটা হৃদ্যতা তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে ইন ফিউচার ত্রিপুরার মানুষের জন্য একটা বড় একটা উপকার হবে, যেটা আমার পূর্ণ বিশ্বাস আমি দেখেছি। আর এরাও আরেকবার ত্রিপুরাতে আসতে চায়। আমি দেখলাম যে ত্রিপুরা ভালো লেগেছে, ত্রিপুরার মানুষ ভালো। ওরা তো ডাক্তার, আমি তো বুঝি না, আমাকে বললো যে এখানকার যে পেশেন্টরা দেখেছি, পেশেন্টরা চুপচাপ থাকে, ডাক্তার যেটা বলে শুনে, তর্ক করে না। তো ওইদিকে তো অনেক এটা দেখে ওটা করে, কিন্তু পেশেন্টও কি বলে মানে জেন্টাল পেশেন্ট। তো আমার স্বাভাবিক কথা, আপনি বলার যে বিষয়কে চর্চা করলে বা বললে আমার ভালোই লাগে। তো 3 দিনের ক্যাম্প হলো, আর আশা করি তাতে ত্রিপুরাবাসী লাভ হবে। আর ত্রিপুরার হেলথ ব্যবস্থা 2018-তে সরকার আসার পর আমরা ঢেলে সাজিয়েছি, আর করোনার সময় আমরা অনেক কাজ করেছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, তার উন্নয়ন হয়েছে। আর ছোট আমাদের পিএসসি সেন্টার, পিএসসি, সিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, ব্লক হসপিটাল, স্টেট হসপিটাল, আর সেগুলো আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়েছে। আর এভাবে সময়ে সময়ে যখন আমরা এই ধরনের ক্যাম্প করব, তো স্বাভাবিকভাবে স্বাস্থ্য বিষয়ে এক জাগরুকতা আসবে, মানুষের মধ্যে বিশ্বাস জাগবে, আর এখানে তার সমাধান হওয়ার রাস্তা তৈরি হলে মানুষের যে বাইরে গিয়ে টাকা পয়সা খরচা সে থেকে বাঁচবে। স্বাস্থ্য, শিক্ষা, हेल्थ, शिक्षा और जो ফুড, এই 3টে মানুষের মৌলিক অধিকার, এগুলো সঠিকভাবে কাজ করা, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা ভারতীয় জনতা পার্টির যে কোনো সরকার, যে কোনো প্রদেশে হোক, তার দায়িত্ব, এবং এই সরকার সেই দায়িত্ব সম্পূর্ণভাবে করার প্রচেষ্টায় রয়েছে। আর বাকি আমি দেখেছি একটি পত্রিকা, বিশেষ করে নামগুলো আজকের পরিবারে, जो বিপ্লব দেব কাউকে না জিজ্ঞাসা করে, তো বিপ্লব দেবকে পার্টি জিজ্ঞাসা করানো, পার্টি চেনানো, আর বিপ্লব দেবকে মানে দায়িত্ব শেখানোর মতো ওনাদের মধ্যে ব্যক্তিত্ব এখনো তৈরি হয়নি। নিজেদের বিষয়ে চিন্তা করুক, ছোট মানসিকতা আমি কাজ করি না। আর আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে আমি নিজে কথা বলেছি, ওনাকে সব ডিটেল পাঠিয়েছি, উনি দেখেছেন। চিফ সেক্রেটারিকে আমার যে পিএ আছে দিল্লিতে, উনি পাঠিয়েছেন সমস্ত কিছু লিখে, উনি পারমিশন দিয়েছেন। সরকারিভাবে, সাধারণভাবে সরকারিভাবে পারমিশন দেওয়ার পরে সিএমও বা অন্য স্টাফ ডাক্তার যায়। তো এইসব যে নিজের মেজাজে তৈরি করে ত্রিপুরাকে বদনাম করানো বা এসব, এগুলো ছেড়ে দেওয়া ভালো, এতে মঙ্গল হবে। আর আমি ত্রিপুরেশ্বরী মার কাছে বলবো, ওনাকে সদ্বুদ্ধি দেব, আর ভালো কাজে লাগো, এসব না করে ভালো দিকে কাজ করো, এতে ত্রিপুরার মানুষের লাভ হবে। আর
রাজনীতির স্তর কি আছে, রাজনীতি কিভাবে করতে হয়, সব জায়গায় রাজনীতি বিপ্লবদের করে না। বিপ্লবদের কাজটা বুঝে ওর কাজ করতে জানে, আর এইভাবে আমি কাজ করতে থাকি। কিছু বলা থাকলে বলতে পারেন। নিশ্চিত আগে গিয়ে এই ধরনের ক্যাম্প আরো করবো। এরাও যাওয়ার সময় খুব খুশি ছিল, তো এরা আবার আসতে চায় ত্রিপুরাতে, দেখতে যায়। আর ত্রিপুরার গ্রিনারি, ত্রিপুরার মানুষের ব্যবহার যে দেখেছে, আমাকে বলে স্যার আমাদের ওখানেও তো অফিসার আছে, এরা গ্রেভিটি নিয়ে থাকে, আপনাদের এখানে এসডিএম দেখলাম, সিএমও দেখলাম, এত হাম্বল, পেশেন্টরাও হাম্বল। তো স্বাভাবিকভাবে আমার কাছে ভালো লাগে ত্রিপুরা যদি কেউ গুণগান করে। আমি ত্রিপুরাতে জন্মেছি, এরা যেন মুখ্যমন্ত্রী ছিলাম, এখন রাজ্যসভার এমপি আছি, স্বাভাবিকভাবে আপনাদেরও ভালো লাগবে যে আমরা অনেক সময় অ্যাকচুয়ালি ত্রিপুরার মানুষের মধ্যে একটা এস্টাবলিশ করে দিয়েছিল একটা লম্বা সময় কিছু নেতৃত্ব বা কিছু বিরোধী, যে ত্রিপুরা অনেক পিছিয়ে পড়া, ত্রিপুরা নর্থ ইস্টে ত্রিপুরার লোকেরা কিছু করতে পারবে না, ত্রিপুরা সাংবাদিকরা, উকিলরা অনেক মানে পেছনে স্তরের এইসা। আমি এসে আমি চেষ্টা করেছি একটা টিম নিয়ে যে না আমরা পারি করতে পারি, আর আজকে আমরা দেখেও দিয়েছি আমরা পারি। আমার যে এখানে সাংবাদিক বন্ধুরা যারা রয়েছেন, এখন আমি দেখি তোদের সাংবাদিকতার ক্লাস কেমন চেঞ্জ হয়েছে। আমি আপিল করতাম বলে একসঙ্গে তিন স্তরের ডেভেলপ করতে হবে, শুধু অ্যাডমিনিস্ট্রেশন করলাম সেরকম সাংবাদিকতাও ডেভেলপমেন্ট করতে হবে, জুডিশিয়াল সিস্টেম করতে হবে। তো এইভাবে ত্রিপুরাতে উন্নয়ন হয়েছে। আমরা হয়তো এখানে সবাই এই জায়গায় থাকি বুঝি না, বাইরে থেকে যে আসে তখন বোঝে ত্রিপুরা তো চেঞ্জ হয়ে গেছে। ত্রিপুরা সাংবাদিকরা তো দেখো কত ফাইনেস্ট সাংবাদিক, ত্রিপুরার উকিলরা তো দেখো কত সুন্দর জাজমেন্ট দিতে পারে, জাজমেন্ট লিখতে পারে। তো জাজেসরা ভালো জাজমেন্ট লিখে, উকিলরা ভালো হিয়ারিং করে। তো এইসব বিষয়ে আজকে শুনি, আমি সবসময় দেখি ডাক্তারের বিষয়ে। আজকে দেখুন নিউরো সার্জারি, এখানে হিপ রিপ্লেসমেন্ট হয়, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি। এখনো ডাক্তারবাবু আমাদের চিফ মিনিস্টারের মাতাশ্রী কোথায় চিকিৎসা হচ্ছে? জিবি হসপিটালে। আমার মা যখন অসুস্থ হয়েছিল তখনও জিবি হসপিটালে। আগে কি হতো? সব চলে যেত প্রাইভেট হসপিটালে। কিন্তু আজকে বিজেপি সরকার আসার পর চিফ মিনিস্টার মা কোথায় চিকিৎসা হচ্ছে? জিবি হসপিটাল। তো मैसेज যায় इसका मतलब জিবি হসপিটাল তো अच्छा হসপিটাল। যদি যে প্রথম ব্যক্তি ওনার পরিবারের লোক ওখানে চিকিৎসা হচ্ছে, আর স্বাভাবিকভাবে আমি গিয়েছি তো দেখি ডেভেলপ হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ব্যবস্থা সুন্দর, এগুলো হয়েছে। স্বাস্থ্য শিবিরে রাজ্যের বিভিন্ন মানুষ পরিষেবা পেয়েছে, সেটা ক্যামেরাবন্দি ভিডিও ফুটেজগুলো এক প্রকার প্রমাণ করেছে। কিন্তু আমরা যদি দেখি গত 26শে এপ্রিল, প্রতি মাসের 26শে এপ্রিল সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি একটা প্রেস মিট করেছেন এবং সেখানে বলেছেন এডিসির প্রত্যন্ত অঞ্চলে কাজ খাতের অভাব রয়েছে, স্বাস্থ্য পরিষেবারও একেবারে বেহাল অবস্থা, চিকিৎসা যে সামগ্রী সেগুলোরও অভাব রয়েছে, মানুষ সঠিকভাবে পরিষেবা পাচ্ছে না। ওনার যে বক্তব্য যে এই যখন পরিস্থিতি, তিনি নিজে পরিদর্শনে গিয়েছিলেন লংতরায় ফেরিতে, সেখান থেকে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো বলছিলেন যে রাজ্যের বিজেপি আইপিএফটি সরকার এবং এডিসি প্রশাসন, এডিসির যারা দায়িত্বে আছে সবাই নিয়োগ দর্শকের ভূমিকা পালন করছে। আপনার প্রতিক্রিয়া? একটু এডিসিতে এমনিতে আমাদের সরকার নেই ঠিক, কিন্তু রাজ্যতে ভারতীয় জনতা পার্টির সরকার, এমপি ভারতীয় জনতা পার্টি রয়েছে, এমএলএ ভারতীয় জনতা পার্টি রয়েছে, চিফ মিনিস্টার ভারতীয় জনতা পার্টি রয়েছে। এই যে আপনি যেটা বললেন, এটা সিপিএম এর গদ বান্ধা শ্লোক। আমরা সংস্কৃতে শ্লোক আছে না, এবং এদের এটা শ্লোক, এটা সবাই এটা বলবে মৃত্যুর আগে পর্যন্ত, এটা বলতে থাকবে। যেদিন পার্টিতে জয়েন করবে এই শ্লোকটা শিখিয়ে দেওয়া হয়। খাদ্য নেই, বস্ত্র নেই, অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে, মানুষের কাজ নেই। আমি তো মুখস্থ বললাম, এই শ্লোকগুলো সবাই বলবে, এদেরকে শেখানো হয়। তার জন্য তো কমিউনিস্টরা কোনো জায়গাতে এখন স্থায়ীভাবে থাকতে পারছে না। কারণ কি, তারা পুরনো সোচ, পুরনো মানসিকতায় রাজনীতি করতে চায়, ব্যবস্থা পরিবর্তনকে মানতে চায় না। আজকে যেখানে টেলি মেডিসিনের ব্যবস্থা ত্রিপুরাতে রয়েছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তাররা প্রত্যন্ত অঞ্চলে যে ডাক্তার রয়েছে, এরা কমিউনিকেশন জিবি হসপিটালে শুরু করে নেয়। আমার সময় শুরু হয়ে গেছে এবং ভলেন্টারি এরা করে। তো এগুলোকে এদের সামনে তুলে ধরলো, এদের দেখতে চায় না। কারণ কি, গদবন্ধের যে শ্লোক আছে, শ্লোক বলেই পড়েছে। আপনি উঠিয়ে দেখুন যে 10 বছর আগে সিপিএম নেতারা কি বলতো, 15 বছর আগে কি বলতো, 25 বছর আগে কি বলতো, এখনো সেটাই বলে।
তার জন্য এবারেও ইলেকশন হয়েছে, দেখুন তাদের অ্যাকসেপ্টেন্স নেই। কিছুদিন আগে ইলেকশন হলো, নতুন সরকার আমাদের আবার রিপিট হলো, তাদের অ্যাকসেপ্টেন্স নেই, মাত্র 11 সিটে সীমিত হয়ে গেছে। আগে 16টা ছিল, এবার 11তে চলে গেছে। এবং কংগ্রেস সিপিএম মিলিতভাবে, না হলে হয়তো আরো দুর্দশা হতো। তো স্বাভাবিকভাবে মানুষ বোঝে, জানে, এবং এডিসি এবং নন এডিসি দুইটাতে কিভাবে হেলথ হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, কিভাবে কাজ হচ্ছে মানুষ বোঝে। এয়ারপোর্ট থেকে নেমে আপনি যখন এখন মোহনপুর হয়ে যে রোডটা এখন ন্যাশনাল হয়ে যাচ্ছে, সেটার মধ্যে যখন মানুষ যায়, এখন ভাবে ত্রিপুরাতে আছি না অন্য জায়গায় আছি। কারণ আমাকে মাঝে মাঝে ফ্লাইটে উঠি, তো কেউ বলে স্যার ত্রিপুরা তো অনেক ডেভেলপড হয়ে গেছে, রাস্তা দিয়ে আগে এত সময় লাগতো, এখন সিধা চলে যায়। তো স্বাভাবিকভাবে মানুষের যে ডেভেলপমেন্ট চোখে পড়ে এখন ত্রিপুরা ডেভেলপমেন্ট। ধন্যবাদ। দেখুন, এই ধরনের করা হলে তো সবার জন্য করা উচিত, और ব্যক্তি বিশেষে না করা উচিত। और রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব মাতৃবত আচরণ করা, और ওই দিশাতে কাজ করা। নিশ্চিত মানিকবাবু সেই দিশাতে কাজ করার চেষ্টা করছে। আর বাকি পার্টি প্রেসিডেন্ট আর একটা স্ট্রাকচার রয়েছে আমাদের, সেভাবেও চলে বিজেপি, একটা সিস্টেমেটিক্যালি পার্টি। আমাদের পার্টিতে সবার জন্য সমভাবে সমমানসিকতা আর ব্যবস্থা সমভাবেই হওয়া উচিত। আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম, এভাবেই চালিয়েছি। আমি মুখ্যমন্ত্রী ছিলাম, ভুল ত্রুটি হতেই পারে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, কিন্তু আমরা চেষ্টা করি ওইভাবে কাজ করা। কিন্তু দেশ বিদেশ নিয়ে রাজনীতি করা উচিত না। এই ফ্রুটফুল রাজনীতি হয় না, তাতে লোকসান হয়। আর আমি যাকে বললাম কিছুক্ষণ আগে, যে একটি পত্রিকার নামও বলে দিলাম, আমি চাই না এগুলো বলতে উনি কে ছিলেন, কোথায় কি করতেন, কি হয়েছে না হয়েছে, ব্যক্তিগত আক্ষেপে যাওয়া উচিত না। রাজনীতিতে জনতাই সর্বোপরি হয়, পাবলিক কোনটা বোঝেন, পাবলিক কোনটা চান, সেটাই করা উচিত। আর সংগঠনে আমাদের সাংগঠনিক নেতৃত্ব কি চায় সেইভাবে কাজ করা, এবং এখানের পরিস্থিতি ওনাদেরকে অবগত করা, আর ওখানের পরিস্থিতি এখানে অবগত করা। কারণ আমি একটা রাজ্যের প্রভারী, আর এই যে পদগুলোর মধ্যে যারা রয়েছে এগুলি আমি আসীন ছিলাম, তো স্বাভাবিকভাবে ছোট হোক বড় হোক এগুলোর এক্সপিরিয়েন্স আমার আছে। তো স্বাভাবিকভাবে আমি এটাই চাইবো যে সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে কাজ করা, আর ভুল ত্রুটি যদি কেউ করে তাকে শুধরিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এটা হচ্ছে এক সাংগঠনিক পার্টির দায়িত্ব, আর সেই দিশাতে আমাদের পার্টি নিশ্চিত কাজ করে। ধন্যবাদ। বলো ভাই। সাংসদ ব্রিজভূষণ সিং এর বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এবং যন্ত্র মন্ত্রের যে আন্দোলন চলছে, উনিও একজন সাংসদ, আপনিও সাংসদ, আপনার কি প্রতিক্রিয়া? দেখো, স্বাভাবিকভাবে রেসলার ম্যাক্সিমাম 99% হরিয়ানার, আমার স্টেটের, আমি যে স্টেটের প্রভারী, যারা ওখানে বসেছে সবার সঙ্গে আমি বসি, আমার কাছে আসে এগুলো সবাই। এটার সত্যতা কিন্তু যাচ করলে বেরিয়ে আসবে। আর আপনারাও দেখেছেন যে সুপ্রিম কোর্ট এফআইআর করার জন্য বলেছেন, এবং তার মধ্যে ইনকোয়ারি করার জন্য বলেছেন। তো এখন যখন কোর্টে ম্যাটার চলে গেছে, তখন আমার ওপিনিয়ন দেওয়া উচিত নয়। কারণ কি, তাতে কোর্টের যে এফআইআর করার জন্য অর্ডার দিয়েছে বা কোর্ট যে নির্দেশিত করেছে তা প্রভাবিত হবে। তার জন্য যখন ম্যাটার কোর্টের কাছে চলে গেছে, ওবি সুপ্রিম কোর্ট,
তো সুপ্রিম কোর্টকেই এই বিষয়ে সঠিক নির্ণয় নেওয়ার যে অধিকার রয়েছে বা অধিকার নিয়েছে, আমরা অপেক্ষা করা উচিত যে সুপ্রিম কোর্ট এই নির্ণয় দেওয়ার পর কোথায় গিয়ে সেই বিষয়ে এস্টাবলিশ হয়। আমাদের থেকে এখন কিছু বলা উচিত নয় যখন ম্যাটার কোর্টে রয়েছে। কর্ণাটকের নির্বাচনে আমরা দেখতে পেয়েছি আপনিও প্রচারে গিয়েছিলেন, এই নির্বাচনে বিজেপির ফলাফল কেমন হবে বলে আপনার ধারণা? দেখুন, কর্ণাটকে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর যে ডেভেলপমেন্ট হয়েছে, কর্ণাটকে কোনোদিন এই এত বড় ডেভেলপমেন্ট দেখিনি। কংগ্রেস যখন থাকতো, কংগ্রেসে কর্ণাটকে ম্যাক্সিমাম সময়টাই কংগ্রেস রয়েছিল 87, কিন্তু 87 কংগ্রেস থাকাকালীন কংগ্রেস কি দিয়েছে? মাইন্স ঘোটালা, করাপশন, গোষ্ঠীবাজি। এর বাইরে কর্ণাটকের যে পরিচয় আছে যে সফটওয়্যার সিটি, আইটি সিটি, ডেভেলপ সিটি, স্টার্ট আপ সিটি, এগুলো কংগ্রেসের সময় ওখান সময় ধীরে ধীরে ডেভেলপ হচ্ছিল, কিন্তু এগুলো মাইলেজ পাচ্ছিল না। মাইলেজ পাচ্ছিল আমাদের কর্ণাটকের বেল্লারির মাইন্স ঘোটালা, জমিন ঘোটালা। তো কর্ণাটকের মানুষের জন্য একটা দুর্দিন ছিল কংগ্রেসের পিরিয়ডটা। আজকে কর্ণাটককে মানুষ স্টার্ট আপে নাম্বার 1 তার জন্য চেনে। ঠিক, আজকে ইসরোর জন্য কর্ণাটককে চেনে, বড় বড় সায়েন্টিস্টের জন্য। আজকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য, সফটওয়্যার কোম্পানিগুলো ম্যাক্সিমাম কর্ণাটকে, মহদেবপুরাতে যেখানে আমি গিয়েছিলাম ওখানেই সব করলো। তো তার জন্য চেনে। বিজেপি আসার পর কর্ণাটকের মানুষের রোজগার বেড়েছে, ইজ্জত বেড়েছে, সম্মান বেড়েছে, যেটা একটা রাজ্যবাসীর প্রয়োজন। আর যদি এমনিতে ওভারঅল ডেভেলপমেন্ট দেখি, ইনফ্রাস্ট্রাকচারাল হোক আর বাকি রাজনৈতিক স্তর হোক, সেটাও আমাদের আসার পরেই ডেভেলপমেন্ট হয়েছে। কর্ণাটকে এখন 11টা এয়ারপোর্ট বানানো হচ্ছে। তো এয়ারপোর্ট যখন নতুন 11টা চলছে একসঙ্গে, তাতে বোঝা যায় যে রাজ্যের কত বড় ডেভেলপমেন্ট হয়েছে। সবগুলো বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, ছোট মোটো এয়ারপোর্ট না। তো এতে বোঝা যায় ডেভেলপমেন্ট কি। কর্ণাটকাতে প্রথম দেশের যে এসি রেলওয়ে স্টেশন কর্ণাটকের মাননীয় প্রধানমন্ত্রীজি ইনঅগ্রেশন করেছেন। কর্ণাটকাতে HAL দিয়ে হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং করার ইউনিট মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন। তো আজ কর্ণাটককে কিসের জন্য চেনে? হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং এর জন্য চেনে, ইসরোর জন্য চেনে, সফটওয়্যারের জন্য চেনে, আইটি সিটির জন্য চেনে, মেট্রো সিটির জন্য চেনে, মেট্রো রেল আনার জন্য চেনে। আর কংগ্রেসের সময় আমি যেটা বললাম, কারাপশন, মাইন্স ঘোটালা ও গোষ্ঠীবাজি, এই 3 জন্য কর্ণাটককে বদনাম করে রেখেছিল। ভারতীয় জনতা পার্টি আসার পর কর্ণাটকের মানুষ সম্মানও পেয়েছে, আর সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট পেয়েছে। আদালতে আপনি বললেন আদালতের শরণাপন্ন হয়েছে, এখন আদালত। দেখুন, আমার তো ব্যক্তিগত প্রতিক্রিয়া হয় না, ভারতীয় জনতা পার্টি প্রতিক্রিয়া দেবে, এবং সরকার রয়েছে। ইলেকশন কবে হবে, কিভাবে হবে, তার স্থিতি কি আছে, এটা আমাদের রাজ্যে ইলেকশন কমিশন রয়েছে, স্টেট ইলেকশন কমিশনার রয়েছে। উনি স্থিতি তৈরি করেন যে এখন কি বৃষ্টি হচ্ছে, এখন পরিস্থিতি আছে কিনা, সময় হচ্ছে কিনা, বড় প্যারামিটার থাকে, সেগুলি দেখে তখন রাজ্য সরকারকে ওনারা মানে অ্যাডভাইস করেন যে এই সময়ে মানে ইলেকশন করা যেতে পারে বা ইলেকশন করা উচিত। তখন রাজ্য সরকার নির্ণয় নেয়। আর পার্টির নির্ণয় তো পার্টি ফোরামে বসে হবে, কি হবে না হবে সেটা স্বাভাবিক ভাবে সাংবাদিক সম্মেলনে বলা উচিত না। এইমস এর জন্য আমি চেষ্টা করেছিলাম, দিয়েছি, আমরা এখনো দাবি করি। কিন্তু এবার ভারতীয় জনতা পার্টির যে আমাদের ইলেকশনের সময় আমরা যে সংকল্পপত্র বিকৃতি, তার মধ্যে আমরা বলেছি যে আমরা ইয়ের মতো নিগ্রিমের মতো একটা হসপিটাল ত্রিপুরাতে তৈরি করবো। আমাদের ঘোষণাপত্রে তা আছে। তো সেটা কম বড় হসপিটাল, বড় হসপিটাল,
এইমস অনেক হসপিটাল তৈরি হয়েছে, এইমস এর তৈরি করতে ফ্যাকাল্টি দিয়ে আমি দেখেছি 20 বছর 18 বছর লেগে যায় টোটালি গিয়ে তৈরি হতো। অনেক এইমস আজকে সুষমা স্বরাজজি যখন হেলথ মিনিস্টার ছিলেন অটলজির সঙ্গে তখন দিয়েছে, এখনো তার পুরোপুরি ফ্যাকাল্টি তৈরি হয়নি, কারণ এইমস এত বড় সমুদ্র, তার মধ্যে তৈরি হতে গেলে 15-20 বছর সময় লাগে। আর নিগ্রিম টাইপের যদি হসপিটাল হয় তো অথবা 5-7 বছরে সেটাকে আমরা এস্টাবলিশ করে মানুষ জনতার জন্য সমর্পণ করতে পারি। তার জন্য আমরা এবার সংকল্পপত্রে লিখেছি যে আমরা নিগ্রিম একটা ত্রিপুরাতে হওয়ার জন্য আমরা মানে অঙ্গীকারবদ্ধ, সেটা আমরা সংকল্পপত্রে লিখেছি। বরাদ্দ করিনি, এইমস এর জন্য এতটা জায়গা লাগে এই করে সেই জায়গাগুলো আমরা দুটো প্রস্তাব পাঠিয়েছি। তো প্রস্তাব তো রয়েছে, যদি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশন ভারত সরকার দেওয়ার আসে তখন আমাদের নাম্বারও আসতে পারে, কিন্তু ওই নাম্বার কবে আসবে তার জন্য আমি বসে থাকবো। নিগ্রিম যদি তার আগে হয়ে যায় তো আমাদের এক্সট্রা পাওনা হয়ে গেল। তার জন্য আমরা অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউশনের দাবি দাবা ছেড়ে দিয়েছি তেমন নয়, সেটা রয়েছে, কিন্তু এটা আগে হতে পারে তার জন্য আমরা আপিল করে দিয়েছি এবং ওরা অঙ্গীকারবদ্ধ। দেখুন ও তো নির্ণয় এখন আমরাই আছি, ডক্টর মানিক শাহের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যে মন্ত্রিসভা আছে, মন্ত্রীরা আছেন, কাজকর্ম করছেন। তো স্বাভাবিকভাবে বাকিটা আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম তখনও 3টে খালি ছিল, তো বিজেপি শুরু করে 3টা খালি রেখে নতুন কোন প্রথা করেননি উনি। আমার সময় প্রথা ছিল 3টা সিট খালি ছিল, পরে আবার এসে তো আপনি দেখেছেন আমাদেরই মন্ত্রী এসেছিল, লাস্ট টাইম রিসাবন করেছিলাম। আর তো এই কারণে নতুন কিছু বিজেপি করেনি, বিজেপি একদম সমস্ত 12টা মানে যতগুলো মন্ত্রী স্বাভাবিকভাবে আমরা সবগুলো মন্ত্রী 2018 তো বানাইনি, 23 মানিকবাবু বানাইনি। দেখুন সেই বিষয়ে পার্টি পর্যালোচনা করেছি, আমরা দেখেছি কেন হেরেছি, তো অনেক কিছু বলা যেতে পারে না, কারণ কি দেখো মানে পার্টির সিদ্ধান্ত হয়েছে, আমি রাজ্যসভা চলে গেছি, এখন বনমালীপুরের মানুষ সেটাকে কিভাবে নিয়েছে বনমালীপুরের মানুষ বলতে পারে। এমনিতে আমরা পার্টি প্রেসিডেন্টকে, আবার আমি পার্টি প্রেসিডেন্ট ছিলাম তখন দাঁড়িয়েছিলাম, আবার পার্টি প্রেসিডেন্টকে আমরা নমিনেশন দিয়েছিলাম। তো বাকিটা ভোটারদের উপরে, তাদের মানসিকতার উপরে। তো সেটা দেখো ভোটার সর্বোপরি, জনতার রায় সর্বোপরি আমরা মানি, জনতা যেটাই রায় আমাদেরকে দিয়েছে, চাই বনমালীপুরে হোক আর অন্য জায়গা হোক, আমরা সেটা মেনে নিয়েছি। আগামী দিন ওই ভোটারদের কিভাবে মন জয় করতে হয় নিশ্চিত ওই দিশাতে আমরা কাজ করব। মন্ত্রী বখরক নরেন্দ্র মোদীनि तालब्रुमनि मन की बात पान्दानि फिलवाय सारा पान्दा संखा जाखा 30 एप्रिल कक्ति सालो मन्त्री बखरकनि अ पान्दानि 100 एपिसोड ओंखा अ सालाय बुमाबो सैजागनाय कायसा साल मन्त्री बखरकनि अ मन की बात ककलाम पान्दा 2014 बिसिनि 3 अक्टोबर सालमारिनि सिमि जेंसोय रिजाकमानि तालब्रुमनि पाइथानि कक्ति सालो मन्त्री बखरक बिनि नांगकमानि ककरकनो अ पान्दानि बिसिंते लुकुरकनो ककसारो अ पान्दा सेंग्रा जागमानि जरानि सिमि हाकतनि जहत लुकुरकनि तालब्रुमनि मन्त्री बखरकनि अ मन की बात पान्दावो खारिवै खोनालायो मन की बात पान्दानि ककलामो मन्त्री बखरक ककदुकनि बिसिंतै हाकतनि गोरों बरक बाय कक सावो जे बरक रकनि बिसिंतै लुकु हामग्रानि सामुंग्रक ओंगै दंगो बरक बाय कक सामानि बिसिंतै मन्त्री बखरक जहत लुकुनो खाथांसा रिनाय मारि रिवो कक्ति सालाबो अमहायनो ओंखा हाकतनि गोबांमा थाइनि लुकु हामग्रानि सामुं ख्लायनाय बरक बाय कक्ति सालो ककदुकनि बिसिंतै गोरोंगै कक साका मन्त्री बखरक आसालो बरक दफानि हुकुम मुकुम रकनो मुथाकनानि बागैनो नांगकमानि कक रकनो सावै खोनारिका मन्त्री बखरक रोंसोरोंनो ओंखा हामसामुनि कासा कतर चाबी अ कक रकनो सराय कक बाय सावै खोनारिका मन्त्री बखरक। मेरे प्यारे देशवासियों, नमस्कार। आज
मन की बात का 100वां एपिसोड है। मुझे आप सबकी हजारों चिट्ठियां मिली हैं, लाखों संदेश मिले हैं और मैंने कोशिश की है कि ज्यादा से ज्यादा चिट्ठियों को पढ़ पाऊं, देख पाऊं, संदेशों को जरा समझने की कोशिश करूं। आपके पत्र पढ़ते हुए कई बार मैं भावुक हुआ, भावनाओं से भर गया, भावनाओं में बह गया और खुद को फिर संभाल भी लिया। आपने मुझे मन की बात के 100वें एपिसोड पर बधाई दी है, लेकिन मैं सच्चे दिल से कहता हूं, दरअसल बधाई के पात्र तो आप सभी मन की बात के श्रोता है, हमारे देशवासी हैं। मन की बात कोटि कोटि भारतीयों के मन की बात है, उनकी भावनाओं का प्रकटीकरण है। साथियों, 3 अक्टूबर 2014 विजयादशमी का वो पर्व था और हम सब ने मिलकर विजयादशमी के दिन मन की बात की यात्रा शुरू की थी। विजयादशमी यानी बुराई पर अच्छाई की जीत का पर्व। मन की बात भी देशवासियों की अच्छाइयों का, सकारात्मकता का एक अनोखा पर्व बन गया है। एक ऐसा पर्व जो हर महीने आता है, जिसका इंतजार हम सभी को होता है। हम इसमें पॉजिटिविटी को सेलिब्रेट करते हैं, हम इसमें पीपल्स पार्टिसिपेशन को भी सेलिब्रेट करते हैं। कई बार यकीन नहीं होता कि मन की बात को इतने महीने और इतने साल गुजर गए। हर एपिसोड अपने आप में खास रहा। हर बार नए उदाहरणों की नवीनता, हर बार देशवासियों की नई सफलताओं का विस्तार। मन की बात में पूरे देश के कोने कोने से लोग जुड़े, हर आयु वर्ग के लोग जुड़े। बेटी बचाओ बेटी पढ़ाओ की बात हो, स्वच्छ भारत आंदोलन हो, खादी के प्रति प्रेम हो या प्रकृति की बात, आजादी का अमृत महोत्सव हो या फिर अमृत सरोवर की बात। मन की बात जिस विषय से जुड़ा वो जन आंदोलन बन गया और आप लोगों ने बना दिया। कुछ एपिसोड पहले मैंने मणिपुर की बहन विजय शांति देवी जी का भी जिक्र किया था। विजय शांति जी कमल के रेशों से कपड़े बनाती हैं। मन की बात में उनके इस अनोखे इको फ्रेंडली आइडिया की बात हुई तो उनका काम और पॉपुलर हो गया। आज विजय शांति जी फोन पर हमारे साथ हैं। नमस्ते विजय शांति जी, हाउ आर यू? Sir, I am fine. And how is your work going on? Sir, still working along with my 30 women. In such a short period, you have reached 30% team. Yes, sir. This year also more expand with 100 women in my area. So your target is 100 women. Yeah, 100 women. And now people are familiar with this lotus stem fiber. Yes, sir. Everyone know from Man Ki Baat program all over India. So now it's very popular. Yes, sir. From Prime Minister Man Ki Baat program, everyone knows about the lotus fiber. So now you got the market also. Yes, sir. I have got a market from USA also. They want to buy in bulk in large quantities. But I want to give from this year to send the US also. So now you are exporter. Yes, sir. From this year, I export our product made in India, lotus fiber. So when I say vocal for local and now local for global. Yes, sir. I want to reach my product all over the globe of world. So congratulations and wish you best luck. Thank you, sir. Thank you. Thank you, Vijaya Shanti. Thank you. ha kotoni joto lukorokno ashalo montri bokrokni koklam khanarne bagai khatun khaja anglaija. Bureau report Kokkhara.
सांसद तहबिलनि रां बैखलायनो हास्तेनि तंकसं लुकुनि बागै मागनां साकनायकुल मुनि शिबिर जेंसावरिखा त्रिपुरानि कचा मन्त्री अक्रा एबा हास्ते सभानि दागिफां बिप्लब कुमार देव भारतीय जनता पार्टीनि गाहाम सामुंनो लगे तैनो जत लुकुनि बागै सेबना हारकाबो मोहनपुर खोवाइते शान्ति बाजारो संसाजाकमानि साकनायकुल मुंनि मागनां शिबिर हाकतनि जत साकनायकुलनाय रोगनि सेब मानखा हास्तेनि लुकुरक कक्तिशाला पाइथांनि साल शान्ति बाजार गर्ल्स कुचक रुंनग फाइक्याबो बिनि याक रमुनो केन्द्रीय हापनि लुवाइजिमुं बाय हाकतनि गोबांमा हास्तिनि सिमि त्रिपुराव फाइक्या AIMS RMI MAX PGI नि गाहाय मुं गोनां साकाम नकनि साकनायकुलनाय रक হচ্ছিল ইন্টারন্যাশনাল হেলথ কেয়ার তার অন্তিম দিন আজকে মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত শোনার পর শান্তিরবাজার অঞ্চলের সমস্ত জনতা অবগত রয়েছেন যে আজকে হেলথ ক্যাম্প হচ্ছে বড় মাত্রায়